প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর ছিল তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 50 পৃষ্ঠার মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের অনুশীলনীর 8 ও 9 নং প্রশ্ন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। শুরু করার আগে অনুরোধ করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 50। প্রথমে যে প্রশ্নটি আছে 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্ন বলা আছে দুটি সংখ্যার গসাগু 6, একটি সংখ্যা 42 হলে অন্য সংখ্যাটি কি কি হতে পারে। আমরা জানি গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গুণনীয়ক কি আমরা জানি, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেইগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। একটা যদি উদাহরণ দেই, যেমন 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6। দেখো 1, 2, 3 এবং 6 দ্বারা যদি 6কে ভাগ করা হয় তাহলে 6 নিঃশেষী বিভাজ্য হয়। তাহলে এখানে 6 এই 1, 2, 3 এবং 6 হচ্ছে 6-এর গুণনীয়ক। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক সমূহের মধ্যে যে গুণনীয়ক সবগুলো সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে এবং সবচেয়ে বড় গুণনীয়ক, সেই গুণনীয়কই বলা হয় ওই দুটি সংখ্যা বা ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, এখানে দেখো দুটি সংখ্যা আছে 6 এবং 12। 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6 এবং 12-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এখানে যদি আমরা খেয়াল করি যে 6-এর যে গুণনীয়ক আছে 1, এই 1 এবং 12-এর গুণনীয়ক আছে 1, তাহলে এরা হচ্ছে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 6-এর ভিতরে এই গুণনীয়কটা আছে 1 এবং 12-এর ভিতরে এই গুণনীয়কটা আছে 1। আবার দেখো এখানে 6-এর গুণনীয়ক হচ্ছে 2, এখানে 12-এর গুণনীয়ক হচ্ছে 2, তাহলে 2ও হচ্ছে 6 এবং 12-এর কমন গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক। আবার 3 এই 6-এর গুণনীয়ক, আবার এখানে 3 কিন্তু 12-এর গুণনীয়ক, তাহলে 3ও হচ্ছে কমন বা সাধারণ গুণনীয়ক 6 এবং 12-এর। আবার দেখো এখানে 6 আছে, 6 হচ্ছে 6-এর গুণনীয়ক এবং 6 কিন্তু 12-এর গুণনীয়ক। দেখো এখানে 6 হচ্ছে 12-এর গুণনীয়ক, তাহলে 6 হচ্ছে 6 এবং 12-এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে এই 6 এবং 12-এর কতগুলো গুণনীয়ক পেলাম? দেখো এই 1, 2, 3 এবং 6 এবং সবচেয়ে বড় গুণনীয়ক পেলাম আমরা 6। এই সবচেয়ে বড় গুণনীয়ক কি বলা হয়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে বলা হয় গসাগু। তাহলে এইরকম দুটি সংখ্যা যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6 এবং একটি সংখ্যা এখানে দেওয়া আছে 42, তাহলে অপর সংখ্যাটি কি হতে পারে বা অন্য সংখ্যাটি কি কি হতে পারে? তো এখানে যদি দুটি সংখ্যার গসাগু 6 হয় তাহলে আমাকে বুঝতে হবে যে ওই দুটি সংখ্যাই হচ্ছে এই 6-এর গুণিতক। যেমন এখানে একটি সংখ্যা দেয়া আছে 42, এই 42 6-এর গুণিতক। দেখো 6-এর সাথে 42। আবার তাহলে অন্য যে সংখ্যাটি হবে সেই অপর সংখ্যাটি হবে 6-এর গুণিতক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেয়া আছে দুটি সংখ্যার গসাগু 6 এবং একটি সংখ্যা 42। তাহলে আমরা 6-এর গুণিতক আমরা বের করব। যেহেতু সংখ্যা দুটির গসাগু 6 তাই অপর সংখ্যাটি হবে 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, 48। এখন আমরা যদি খেয়াল করি, দেখো এখানে এই যে 42 সংখ্যাটি আছে, এই 42 সংখ্যাটি যদিও 6-এর গুণনীয়ক, কিন্তু যদি এখানে এই 42 সংখ্যাটি অপর সংখ্যা হয়, মানে একটি সংখ্যা তো দেয়াই আছে 42, অপর সংখ্যাটিও যদি 42 হয় তাহলে 42 এবং 42-এর গসাগু হবে কিন্তু 42, কিন্তু এখানে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 6। তাহলে এখানে এই 42 6-এর গুণিতক হওয়া সত্ত্বেও অপর সংখ্যা হতে পারবে না, কারণ 42 এবং 42-এর গসাগু তখন হবে 42, কিন্তু আমাদের এখানে দেয়া আছে দুটি সংখ্যার গসাগু 6। অনুরূপভাবে 42-এর যত গুণিতক আছে, যেমন 42-এর গুণিতক হতে পারে 84, তারপরে 42-এর গুণিতক হতে পারে 42 গুণ 3 মানে 3 দুগুণে 6, 3 12, 126। তাহলে এই যে 84, 126 এবং 42-এর অন্যান্য যত সব গুণিতক আছে এগুলো এই অপর সংখ্যা হতে পারবে না, কারণ এইগুলো যদি অপর সংখ্যা হয় তাহলে এই সংখ্যা দুটির গসাগু আর 6 হবে না। আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, যেমন এখানে এই যে 42 আছে, 42 দ্বারা যদি আমরা 84-কে ভাগ করি, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় যদি এই সংখ্যা দুটির গসাগু নির্ণয় করি তাহলে দেখতে পাবো 42 এবং 42 84 ভিতরে যায় 2 বার, 42 দুগুণে 84। তাহলে দেখো এই 42 দ্বারা কিন্তু 84 নিঃশেষী বিভাজ্য হয়েছে, তার মানে 42 এবং 84-র গসাগু হচ্ছে 42। অনুরূপভাবে আমরা যদি 42 দ্বারা 126-কেও ভাগ করি তাহলে সেটা কিন্তু নিঃশেষী বিভাজ্য হবে, তার মানে সেক্ষেত্রেও কিন্তু গসাগু হচ্ছে 42। আমরা এই গসাগু 6 পাচ্ছি না।
সুতরাং আমরা বলতে পারি যে 42 বা 42-এর গুণিতক সমূহ 6-এর গুণিতক হওয়া সত্ত্বেও এই অপর সংখ্যাটি হবে না, কারণ অপর সংখ্যা হতে গেলে তাহলে এই সংখ্যা দুটির গসাগু আর 6 থাকবে না। সুতরাং আমরা লিখব 6-এর গুণিতক হওয়া সত্ত্বেও 42 ও 42-এর গুণিতক সমূহ নির্ণেয় সংখ্যা হবে না, কারণ তখন সংখ্যা দুটির গসাগু 6 হবে না, যেটা বলছিলাম। তো সুতরাং অপর সংখ্যাটি কি কি হতে পারে? এখানে 42 এবং 42-এর গুণিতক ছাড়া 6-এর যে গুণিতক আছে সেগুলি হচ্ছে অপর সংখ্যা। এই অপর সংখ্যা হতে পারে যেমন 6, 12, 18, 24, 30, 36, 48, এভাবে 6-এর যত গুণিতক আছে 42 এবং 42-এর গুণিতক ছাড়া সবগুলোই অন্য সংখ্যা হতে পারে। তারপরে 9 নং প্রশ্ন আছে। 9-এর দুটি প্রশ্ন আছে, ক এবং খ। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক নংয়ে বলা আছে, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং দুপাশে দুটি বালতি দেখতে পাচ্ছি। একটি বালতি হচ্ছে 5 লিটারের, অন্য বালতিটি হচ্ছে 3 লিটারের। 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে কিভাবে 4 লিটার পানি পরিমাপ করা যায়? এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না। আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না। দেখো এখানে দুইটি বালতি আছে 3 এবং 5 লিটার। এই 3 এবং 5 লিটার দিয়ে আমরা 4 লিটার পানি পরিমাপ করব, কিন্তু এখানে শর্ত আছে যে বালতির গায়ে কোনো পরিমাপ নির্দেশক কোনো দাগ কাটা থাকবে না। যেমন আমরা বালতির গায়ে দাগ কাটা দেখি 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার, এরকম কোনো নির্দেশক দাগ কাটা থাকবে না, পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না। এবং অন্য কোনো পরিমাপ যন্ত্র আমরা ব্যবহার করতে পারবো না, যেমন স্কেল বা দাঁড়িপাল্লা, এগুলো পরিমাপ যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই দুইটি বালতি দিয়ে 5 লিটার এবং 3 লিটারের বালতি দিয়ে কিভাবে আমরা 4 লিটার পানি পরিমাপ করব সেটি আমরা দেখব। এটি করার জন্য আমরা দুটি পদ্ধতি ব্যবহার করব। দুই পদ্ধতিতে আমরা দেখব যে 3 লিটার এবং 5 লিটার বালতি দিয়ে কিভাবে 4 লিটারের পানি পরিমাপ করা যায়। প্রথমে দুটি বালতির ছবি আমরা দেখলাম। এই বালতিটি হচ্ছে 3 লিটার এবং এই বালতিটি হচ্ছে 5 লিটার, এটা ধরে নিলাম আমরা। প্রথম যে পদ্ধতিটি সেটি হচ্ছে প্রথমে 3 লিটারের বালতি পানি পূর্ণ করে 5 লিটারের বালতিতে রাখতে হবে। এখানে যে 3 লিটারের বালতিটি আমরা দেখতে পাচ্ছি, এই 3 লিটারের বালতিটি পূর্ণ করে তারপরে এই বালতির পানি আমাদের এই 5 লিটার বালতিতে রাখতে হবে। তাহলে যেটি হবে, এখন 5 লিটারের বালতিতে 3 লিটার পানি আছে, এই 5 লিটারের বালতিতে 3 লিটার পানি আছে, কারণ এর আগে আমরা 3 লিটার বালতি পূর্ণ করে তারপরে এই 3 লিটার বালতির পানি এই 5 লিটারে আমরা ঢেলে দিয়েছি। তো পুনরায় 3 লিটারের বালতি পানি পূর্ণ করে 5 লিটারের বালতিতে রাখতে গেলে বালতির বাকি অংশ 2 লিটার পানি দ্বারা পূর্ণ হবে। ফলে 3 লিটারের বালতিতে 1 লিটার পানি থাকবে। দেখো প্রথমবারে আমরা এখানে 3 লিটার পানি এই 5 লিটারের বালতিতে নিয়েছি, তো এখানে 3 লিটার পর্যন্ত পূর্ণ হয়েছে। তাহলে অবশিষ্ট যে অংশটি সেটি হচ্ছে 2 লিটার পানি ধরবে। আর তো সেই জন্য আবার এই বালতিটি পূর্ণ করবো, অর্থাৎ 3 লিটারের বালতিটি আবার পূর্ণ করব। পূর্ণ করে আবার যখন এখানে এই 5 লিটারের বালতিতে আবার দ্বিতীয়বার আমরা ঢালতে যাব, তখন আমরা দেখব এই 3 লিটার পানি এই 5 লিটারের বালতিতে আর ধরছে না, কারণ এখানে আগেই 3 লিটার আছে, আগে আমরা 3 লিটার ঢেলেছি। তাহলে আর বাকি থাকবে 2 লিটার। এই 3 লিটার থেকে আমরা কেবল 2 লিটার পানি এখানে ঢালতে পারবো। তাহলে আগে 3 লিটার এবং 2 লিটারে এই 5 লিটারের বালতিটি পূর্ণ হয়ে যাবে। তাহলে দেখব এখানে আর যেহেতু এটা 3 লিটারের বালতি, তাহলে এখান থেকে 2 লিটার যদি আমরা ঢালি তাহলে এখানে বাকি থাকবে 1 লিটার, সেটাই এখানে লেখা আছে। ফলে 3 লিটারের বালতিতে 1 লিটার পানি থাকবে। এবার 5 লিটারের বালতির সব পানি ফেলে দিয়ে 3 লিটারের বালতির অবশিষ্ট 1 লিটার পানি 5 লিটার বালতিতে রাখি। এবার এই যে দুইবারের পানিটি, এই বালতিটি 5 লিটারের বালতিটি যে আমরা পূর্ণ করেছি, এই পানিপূর্ণ বালতিটির পানি আমরা ফেলে দেব। ফেলে দিয়ে এই 5 লিটার বালতিটিকে আমরা খালি করব। তারপরে আবার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়বারে যে 1 লিটার পানি অবশিষ্ট ছিল 3 লিটারের বালতিতে, 1 লিটারের যে পানি অবশিষ্ট ছিল 1 লিটার, সেইটা এই 1 লিটার পানি আবার এই 5 লিটারে আমরা রাখবো। 5 লিটার আমরা রাখবো। তারপরে আবার 3 লিটারের বালতি পানি পূর্ণ করে 5 লিটারের বালতিতে রাখলে 5 লিটারের বালতিতে 4 লিটার পানি পাওয়া যাবে। দেখো এইখানে যদি আবার, এইখানে তো আমরা 1 লিটার পানি এখানে রেখেছি 5 লিটারের বালতিতে, তারপর আবার যদি 3 লিটারের বালতি পানি পূর্ণ করে যদি আবার আমরা এখানে 3 লিটার রাখি, তাহলে এখানে তো আগে থাকতেই আছে 1 লিটার, আর এখানে আবার আমরা রাখলাম 3 লিটার, তাহলে 1 লিটার এবং 3 লিটার 4 লিটার পানি হবে। এভাবে আমরা 4 লিটার পানি আমরা পেতে পারি। এবার দ্বিতীয় পদ্ধতি, প্রথমে 5 লিটারের বালতি পানি পূর্ণ করে ওই বালতির পানি দ্বারা 3 লিটারের বালতি পূর্ণ করতে হবে। এর আগের বারে আমরা 3 লিটার থেকে প্রথমে 5 লিটারে ঢেলেছিলাম পানি। এবারে 5 লিটারের বালতি পানি পূর্ণ করে 3 লিটারের যে বালতি আছে এই 3 লিটারের বালতিতে আমরা ঢালবো। এখন 5 লিটারের বালতিতে 2 লিটার পানি আছে। দেখো এখানে এই 5 লিটারের বালতিতে অবশ্যই 5 লিটার পানি ধরাবে। তো যখন আমরা 5 লিটার বালতি পূর্ণ করে এখানে 3 লিটারের বালতিতে ঢেলেছি, তখন এই
3 লিটারের বালতিতে 3 লিটার পানি ধরেছে, তাহলে অবশিষ্ট এই 5 লিটারের বালতিতে আর অবশিষ্ট পানি ছিল 2 লিটার, সেটা এখানে লেখা আছে। 3 লিটারের বালতির পানি ঢেলে বালতিটি খালি করে 5 লিটারের বালতিতে থাকা 2 লিটার পানি 3 লিটারের বালতিতে ঢালি, ফলে 3 লিটারের বালতিতে 2 লিটার পানি থাকবে। এবার এই যে পানিপূর্ণ যে 3 লিটার বালতিটি আছে, এই 3 লিটার বালতির পানি আমরা ফেলে দেব, ফেলে দিয়ে এই 3 লিটারের বালতিকে আমরা খালি করব। তারপর এইখানে যে 2 লিটার পানি রয়ে গেছিল 5 লিটার বালতিতে, এই 5 লিটার বালতির এই 2 লিটার পানি আবার পুনরায় এই 3 লিটার বালতিতে আমরা ঢালবো, সেই কথা এখানে লেখা আছে। ফলে 3 লিটারের বালতিতে 2 লিটার পানি থাকবে। এখন এই 3 লিটারের বালতিতে কয় লিটার পানি আছে? এইখানে যে 2 লিটার পানি ছিল, এই 2 লিটার পানি এখন এই 3 লিটারের বালতিতে আমরা ঢেলেছি। পুনরায় 5 লিটারের বালতি পানি পূর্ণ করে 3 লিটারের বালতিতে রাখতে গেলে বালতির বাকি অংশ 1 লিটার পানি দ্বারা পূর্ণ হবে। ফলে 5 লিটারের বালতিতে 5 বিয়োগ 1 বা 4 লিটার পানি থাকবে। এরপরে আমরা কি করব? এখানে তো এই 5 লিটার বালতিটি বর্তমানে খালি, এরপরে আমরা 5 লিটার পানি দ্বারা আবার এই বালতিটিকে পূর্ণ করব। বালতিটিকে পূর্ণ করে যখন আবার 3 লিটার বালতিতে আমরা ঢালতে যাব, এখানে তো আগেই 2 লিটার ছিল, তো আমরা কিন্তু সম্পূর্ণ পানি ঢালতে পারবো না, আমরা ঢালতে পারবো 1 লিটার পানি, যেহেতু এই 3 লিটার বালতিতে আগেই 2 লিটার পানি আছে। তো আমরা যখন 1 লিটার ঢালবো, তখন এই 5 লিটারের পানিতে আমরা 1 লিটার যখন ঢেলেছি, তখন আর এই 5 লিটারের বালতিতে পানি থাকবে 4 লিটার। এভাবে 4 লিটার পানি এই 3 লিটার এবং 5 লিটারের বালতির সাহায্যে পরিমাপ করতে পারি। আশা করি প্রশ্ন উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে 9 খ, 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায়? এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে 7, 8, 9 এবং 10 লিটারের জন্য। দেখো এখানে একটা ছক দেয়া আছে, এই ছকে প্রথমে লেখা আছে পানির পরিমাণ লিটার, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে পানির লিটার, পানির পরিমাণ লিটারে। 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যায় কি? এই 1 লিটার 2 লিটার এখানে যে পানির পরিমাপগুলো আছে, এইগুলো 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ কিনা যদি যায়, তাহলে আমরা এইভাবে টিক চিহ্ন দেবো, আর না গেলে ক্রস চিহ্ন দেবো। কিভাবে পরিমাপ করবে ধাপে ধাপে লেখো, এখানে কিভাবে পরিমাপ করব সেটা বর্ণনা করতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পানির পরিমাণ আছে 1 লিটার। তো 1 লিটার পানিকে 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে না, সেই জন্য আমরা এটিকে ক্রস চিহ্ন দেব। যেহেতু 1 লিটার পানি 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে না, সেই জন্য এখানে আমরা কিছু লিখব না। তারপরে পানির পরিমাণ হচ্ছে 2 লিটার। এই 2 লিটার পানি আমরা 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে কিনা সেটা আমরা লিখব। হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ এই 4 লিটার খালি বালতিতে যদি 6 লিটার পানি ভর্তি বালতির পানি আমরা 4 লিটার পানিতে ঢালি, তাহলে 6 লিটার পানির যে বালতি, সেই 6 লিটার পানির বালতিতে 2 লিটার পানি অবশিষ্ট থাকবে। এভাবে আমরা 2 লিটার পানি মাপতে পারি। আর এখানে যে কিভাবে মাপা গেল 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে 2 লিটারের পানি, সেটা তোমরা এখানে লিখে নিও। তারপরে হচ্ছে 3 লিটার পানির পরিমাণ হচ্ছে 3 লিটার। 3 লিটার আমরা 4 এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করতে পারবো না, সেজন্য এখানে আমরা ক্রস চিহ্ন দেব। তারপরে এখানে হচ্ছে 4 লিটার, দেখো এখানে দেয়াই আছে 4 লিটার পানি, এখানে 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে, কারণ একটি বালতির পরিমাপই হচ্ছে 4 লিটার। আমরা যদি 4 লিটার পরিমাপের একটি বালতি পানি পূর্ণ করি, তাহলেই 4 লিটার পাওয়া যাবে। এটি এখানে আমরা লিখবো। তারপর হচ্ছে 5 লিটার। 5 লিটার পরিমাণ পানি, 5 লিটার পরিমাণ পানি 4 লিটার এবং 6 লিটার বালতি দিয়ে পরিমাপ করা যাবে না। তারপর হচ্ছে 6 লিটার। হ্যাঁ, 6 লিটার 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে, কারণ এখানে একটি বালতির পরিমাপই আছে 6 লিটার। আমরা যদি একটা 6 লিটার বালতির পানি পূর্ণ করি, তাহলেই 6 লিটার পানি পাওয়া যাবে, এটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে 7 লিটার। 7 লিটার পানি এই 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে না, সেজন্য আমরা এখানে ক্রস চিহ্ন দেব। আর এখানে এটি লিখব যে এটা যাবে না। তারপর হচ্ছে পানির পরিমাণ 8 লিটার। 8 লিটার পানি এই 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যায় কি? হ্যাঁ, 8 লিটার পানি 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে, কারণ আমরা এটিকে দুইভাবে পরিমাপ করতে পারি। দেখো এখানে কিন্তু বলাই আছে যে এই 7, 8, 9 এবং 10 লিটারের জন্য আমরা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারবো। তাহলে যেহেতু এটা 8 লিটার, তাহলে আমরা এখানে 4 লিটারের যে পানির বালতিটি আছে, এটি ভর্তি করে বা পানি পূর্ণ করে যদি অন্য একটা বড় পাত্রে রাখি, এভাবে দুইবার যদি রাখি, 4 লিটার 4 লিটার আমরা যদি দুইবার রাখি, তাহলেই এই 8 লিটার পানি আমরা পেতে পারি বড় পাত্রে। তাহলে পানির পরিমাণ হবে 8 লিটার। সেটি আমরা এখানে লিখব, এখানে টিক চিহ্ন দেবো এবং সেটি এখানে লিখব। তারপরে
এখানে আছে 9 লিটার। 9 লিটার পানি আমরা 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করতে পারবো না, সুতরাং আমরা এখানে ক্রস চিহ্ন দেবো। তারপরে এখানে আমরা কিছু লিখবো না, যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না। তারপরে এখানে আছে 10 লিটার। 10 লিটার পানি 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যাবে, কারণ এখানে আমরা 4 লিটার বালতির পানি পূর্ণ করে তারপরে একটা বড় পাত্রে রাখবো। তারপর আবার এখানে যে 6 লিটার বালতি আছে, 6 লিটার বালতির পানি তারপর আবার ওই বড় পাত্রে রাখবো। তাহলে 4 লিটার এবং 6 লিটার যোগ করলে হবে বড় পাত্রে হবে 10 লিটার পানি। এভাবে আমরা 10 লিটার পানি পেতে পারি। তো এখানে যেহেতু পানি পরিমাপ করা যায়, তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দেবো এবং এখানে এগুলো লিখবো। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।